নমস্কার, আমি মিলন কুমার দে। শুরু করছি ছোটদের ইংরেজি চর্চা এপিসোড 15। তো এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল সেখানে প্রোনাউন নিয়ে আলোচনা করছি। আজকে আগের দিনে হোম টাস্কটা ছিল সেই টাস্কটা নিয়ে আলোচনা করব। আর এরপরে তোমাদের যেহেতু পরীক্ষা হয়ে গেল তাই খুব সুন্দর একটা গল্প থাকবে এবং তার সাথে থাকবে। চলো শুরু করি। এখন ক্লাস 1 এবং 2 এর জন্য যে কাজটা ছিল সেটা ছিল হি বা দে বসানো। তো আমরা দেখতে পাচ্ছি হিট এই তিনটে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে, দে এটা প্লুরাল নাউনের ক্ষেত্রে। তাহলে এ ফার্মার এখানে কি বসবে? এখানে অবশ্যই পুরুষ মানুষ বলে হি বসবে। এ ডগ এখানে একটা নিউটার জেন্ডার বলে আমাদের ইট বসবে। এ ফ্যামিলি একটাই পরিবার সেই জন্য ইট বসবে। যদি এটা মেম্বার অফ ফ্যামিলিজ বা মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হতো তাহলে পরে ফ্যামিলি মেম্বার্স হতো, তাহলে ওটা দে হতে পারতো। যেহেতু এটা সিঙ্গুলার তাই ইট বসলো। এ বয় সেই ক্ষেত্রে হি বসবে। এ বুক সেই ক্ষেত্রে ইট বসবে। এ গার্ল মহিলা বুঝতেই পারছি এটা সি বসবে। কিডস দেখো প্লুরাল আছে, তাহলে কিডস যদি থাকে তাহলে এটা দে বসলো। এ রোজ হলে পরে সেটা ইট বসলো। গ্লাভস অনেকগুলো জিনিস প্লুরাল কাজেই দে বসলো। প্লেয়ার্সও তাই অনেকগুলো বলে দে বসলো। এ বয় হলে পরে তাই হি বসলো। এ বল সেই জন্য ইট বসলো। এরপরে দেখো এগুলোই আমাকে বসাতে হবে শূন্য স্থানগুলোতে। দিস বল ইজ স্মল তাহলে আমরা বলতে পারি ইট ইজ স্মল। দিস রোজ ইজ রেড ইট ইজ রেড। মাই ফাদার ইজ এ ফার্মার হি ইজ এ ফার্মার। যেহেতু মাই ফাদার একটা ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ বা পুরুষ। মাই মাদার হলেন মহিলা তাই এখানে সি বসলো। এবং আস্থা একটা কুকুরের নাম তাহলে এটা প্রোনাউন করলাম ইট। এরপরে ক্লাস 3 এবং 4 এর জন্য যে কাজটা ছিল সেখানেও পার্সোনাল প্রোনাউন বসাতে হবে। মাই নেম ইজ ইসাবেল অ্যান্ড আই অ্যাম এ আই অ্যাম ফ্রম ফ্রান্স। আমি ফ্রান্স থেকে এসেছি। অ্যাম কার আগে বসে? অ্যাম কার পরে বসে? আয়ের পরেই বসে তাহলে আই বসলো। নিউ ইয়র্ক ইজ নট ফার ফ্রম হিয়ার। নিউ ইয়র্ক যদি হয় তাহলে এখানে ইট হলো। জেন লাভস টু জাম্প অন দ্য ট্রাম্পোলিন তাহলে জেন হলো একটা মহিলা তাহলে পরে সি বসলো। মেরি অ্যান্ড আই দুজন হয়ে গেলাম, তার মধ্যে আমিও রয়েছি তাহলে এটাকে আমরা বলবো আমরা। তাহলে এইখানটায় প্রোনাউনটা হবে উই। উই ওয়েন্ট টু দ্য মুভি টুগেদার। ম্যাক্স অ্যান্ড হান্টারের মধ্যে তো আমি নেই কাজে এখানটায় কি দিয়ে বসবে? আমি ছাড়া অন্য কেউ হলে অনেকজন হলে তাদেরকে তারা বলি। মাইকেল মাইকেল একটা ছেলের নাম তাহলে হি বসলো। দ্য ফেন্স একটা বেড়া কাজে একটা অপ্রাণীবাচক বস্তু তাতে ইট বসলো। আমান্ডা একটা মহিলা কাজে এখানে সি বসলো। জ্যাক অ্যান্ড আই এখানেও তাই দুজন রয়েছে তার মধ্যে একটা আমি আছি কাজে এটা আমরা হবে উই। এরপরে দ্য ওয়েট্রেস হচ্ছে কি একটা জেন্ডার, ম্যাসকুলাইন নয় ফেমিনাইন জেন্ডার। ওয়েটারের ফেমিনাইন জেন্ডার হয় ওয়েট্রেস সেই জন্য এখানটায় কি বসলো। এরপরে চলে আসছি ক্লাস 5 এবং ক্লাস তার ওপরে যারা তাদের জন্য যে কাজটা ছিল সেই এপিসোড 14-এ। এখানে অনেক রকম উত্তর হতে পারে, আমি একটা করে উত্তর দিয়েছি, তাছাড়াও আরো অনেক উত্তর। প্লিজ টেল তাহলে টেল এই ভার্বটির পরে যেটা বসবে সেটা অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্টিভ ফর্ম দ্য ডাইরেকশন টু দ্য স্টেশন। তাহলে তুমি আমাকে বলতে পারো, তাকে বলতে পারো, যে কোনো কিছু এখানে অবজেক্টিভ ফর্ম বসতে পারে। আমি এখানটায় মি লিখেছি। টেল মি, প্লিজ টেল হিম হতে পারে, টেল হার হতে পারে, টেল দেম হতে পারে, এগুলো হতে পারতো। তারপরে ড্যাশ ডিড এ গ্রেট জব বিল্ডিং দ্য হোম তাহলে কে এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে। কি হতে পারে? হ্যাঁ, আই ডিড এ গ্রেট জব বিল্ডিং দ্য হোম এটাও বলতে পারি আমি। আই বলতে পারি, এ বলতে পারি, যে কোনো সাবজেক্টিভ ফর্ম এখানে বসতে পারি। আই টোল্ড আমি বলেছিলাম তাহলে তাকে বলেছিলাম বা আমি তাদেরকে বলেছিলাম হতে পারে, যে কোনো অবজেক্টিভ ফর্ম এখানে বসবে। কিন্তু এখানে যেহেতু রয়েছে আই টোল্ড ড্যাশ দ্যাট হি, তারপরে হি আছে দেখো সেই জন্য এখানে আমি হিম বসালাম, যে আমি তাকে বলেছিলাম যে সে খুব ভালো কাজ ভালো অ্যাসাইনমেন্ট করে। তাহলে এখানে হিম বসলো যেহেতু ওখানে সাবজেক্টিভ ফর্মটা হি রয়েছে। হাওয়ান অ্যান্ড ড্যাশ উইল আছে, কোথায় বসে? উইল আমাদের আই বা উই বাদ দিয়ে বা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে উইল বসে। যদিও এটা জোর দিয়ে বোঝালে পরে উল্টো হয়, কিন্তু এখানে আমি সাধারণ স্টেটমেন্ট আছে
তাই এখানে আই বাদ দিয়ে যে কোনো সাবজেক্টিভ ফর্ম এখানে বসাতে পারি। শাওন অ্যান্ড হি, শাওন অ্যান্ড দে হবে না, শাওন অ্যান্ড সি হতে পারতো, শাওন অ্যান্ড ইউ হতে পারতো। ডিড সি টেল ইউ দ্যাট ড্যাশ কার ব্রোক ডাউন ইয়েস্টারডে? তাহলে সি যখন বলছে তাহলে তার গাড়ি নিশ্চয়ই ব্রোক ডাউন হয়েছিল, তাহলে এইখানটায় আমার সাবজেক্টিভ ফর্ম হবে না, এটা অবজেক্টিভ ফর্ম হবে। এটা হার কার, সরি সাবজেক্টিভ ফর্ম, কিন্তু হারটা হচ্ছে পজেসিভ ফর্ম। যে তার কারটা ভেঙে পড়েছিল বা তার কারটা বিকল হয়ে গিয়ে। আই বিলিভ ড্যাশ ও মি অ্যান এক্সপ্লানেশন, আই বিলিভ ইউ হতে পারে, আই বিলিভ হিম, আই বিলিভ, হ্যাঁ, আর হতে পারতো। মেক শিওর ড্যাশ গেটস হার পার্টস ব্যাক, মেক শিওর নিশ্চিত হও দ্যাট সি গেটস হার পার্টস বলেছে, সে তার নিজের পার্টস পাবে, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মটা হলো সি। ড্যাশ আর অল রেডি টু গো টু দ্য মুভি থিয়েটার, তাহলে কে রেডি? হ্যাঁ, আর আছে, আর হলে প্লুরাল হবে, প্লুরাল হলে পরে দে আর অল রেডি টু গো টু দ্য মুভি টুগেদার। উই আর অল রেডি করলেও কিন্তু করা যেত, বা ইউ আর অল রেডি করা যেত। হ্যাঁ, তবে আমি এখানে দে করলাম। ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল কার্স ইন দ্য মার্কেট, তাহলে মার্কেটে যতগুলো গাড়ি আছে তার মধ্যে সব থেকে বিশ্বাসযোগ্য গাড়ি এটা, তাহলে গাড়ি যদি হয় এবং একটা যদি হয় ইজ, তাহলে এখানে প্রোনাউনটা হবে ইট। ডিড ইউ নোটিফাই ড্যাশ অফ দেয়ার মিস্টেকস অফ দ্য অন দ্য প্রজেক্ট, তুমি কি তাদেরকে দেখিয়েছো তাদের মিস্টেকটা, তাদের প্রজেক্ট করতে গিয়ে মিস্টেকটা করেছে, কাদেরকে? না তাদেরকে, দেম। নোটিফাইয়ের পরে অবজেক্টিভ ফর্ম বসবে দেম। মাই ব্রাদার লাভস বেসবল, আমার ভাই বেসবল পছন্দ করে, সে এটা প্রত্যেক দিন খেলে, তাহলে ব্রাদার যদি হয় তাহলে এখানে প্রোনাউনটা হবে। এই ছিল আগের দিনের কাজ। চলো এরপর শুরু করি আমাদের একটা সুন্দর গল্প। গল্পটা কিসের ওপরে? গল্পটা একটা গ্রিক গল্প, গ্রিক মাইথোলজির গল্প। যখন পৃথিবী সৃষ্টি হয়নি সেই সময়ের একটা গল্প, ফর দ্য ক্রিয়েশন অফ দ্য আর্থ। যখন পৃথিবী সেই সময়টাই কি হয়েছিল না, দেবতাদের দুটি ভাগ ছিল। গ্রিক দেবতাদের দুটি বংশ বলা যেতে পারে। হ্যাঁ, যেমন আমাদের পাণ্ডব বংশ, কৌরব বংশ এরকম থাকে, সেরকম একটা ভাগ ছিল দ্য টাইটান্স, আর একটা ছিল দ্য অলিম্পিয়ানস। অলিম্পিয়াস পাহাড়ের উপরে থাকতো এরা, দ্য অলিম্পিয়ান। তো এই অলিম্পিয়ানসরাই, তাদের যে প্রধান ছিল, অলিম্পিয়ানসরাই কিন্তু তখন রাজত্ব করছিল স্বর্গে, ওদের স্বর্গে। সেই স্বর্গে যে রাজত্ব করছিল তাদের মধ্যে রাজা ছিল জিউস। হ্যাঁ, আরও সব অন্যান্য দেবদেবী আমাদের হিন্দু ধর্মের সাথে এই গ্রিক মাইথোলজির মিল আছে। হ্যাঁ, আমাদের যেমন আমরা বায়ুর দেবতা আছে, আগুনের দেবতা আছে, এরকমভাবে বিভিন্ন দেবতা আছে, ওদেরও বিভিন্ন দেবতা আছে। তো সেই রকম আমাদের যেমন দেবরাজ ইন্দ্র, সেই রকমই ওদের দেবরাজ হলেন জিউস। তো এই জিউস যখন রাজত্ব করছেন, সেই সময় মাঝে মাঝে আমাদের কি হতো, অসুররা গিয়ে দেবরাজকে খুব ঝামেলায় ফেলে দিত, খুব যুদ্ধ করত। হ্যাঁ, সেই দেবী দুর্গা এসে আবার তাদেরকে থামালো বা অসুর বধ করলো, এসব নানা রকম গল্প আমরা দেখি। তো এখানেও তাই, এই জিউস যখন রাজত্ব করছিলেন তখন টাইটানরা সবাই একসাথে ওই জিউসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাদের সাথে যুদ্ধ লেগে গেল, ব্যাটল বিটুইন অলিম্পিয়ানস অ্যান্ড টাইটান, অলিম্পিয়ানদের সাথে টাইটানদের যুদ্ধ লেগে গেল। সে ভীষণ যুদ্ধ, দারুণ যুদ্ধ। এই যুদ্ধ চলতে কি হলো না, যেমন আমরা রামায়ণে দেখেছি না, যে আহ, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে, কিন্তু রাবণের নিজের ভাই সে রামের দলে চলে এলো। তাহলে রামের দলে কে এসেছিল বলতো? হ্যাঁ, বিভীষণ। তো সেই রকমই এদের যে টাইটান যারা রয়েছে, সেই টাইটানের মধ্যে দুই ভাই এই জিউসের দলে চলে এসেছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে এপিমেথিউস, একজনের নাম হচ্ছে প্রমিথিউস। এই দুজন মিলে কিন্তু অলিম্পিয়ানসদেরকে হেল্প করতে, জিউসকে হেল্প। তো এই বাকিদেরকে কি করলো, কোন রেগে গিয়ে তাদেরকে টার্টারাস বলে একটা নরক বলা যেতে পারে, বা একটা, তোমাদের একটা কি বলবো, আগুনের জায়গা, মানে খুব অনেক গর্তের ভেতরে, হ্যাঁ, পাতালের মধ্যে, সেই পাতালে তাদেরকে পাঠিয়ে
সব টাইটানদেরকে পাতালে পাঠিয়ে দিল কেবল 2 জনকে ছাড়া। তাহলে তারা ওই পাতালে গিয়ে প্রচুর কষ্ট পেল, এরকম অন্ধকার, এরকম আগুন চারিদিকে। তো কেবলমাত্র 2টি ভাইকে পাতালে পাঠালো না। কারা কারা? না, ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, আগুন হাতে একজন দাঁড়িয়ে আছে, তার নাম হলো প্রমিথিউস। আর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা কাঠবিড়ালি রয়েছে, সেটা হচ্ছে এপিমেথিউস। তাহলে এই 2 ভাই কেবলমাত্র দেবরাজের একটু প্রিয় পাত্র হয়ে। তো তখন দেবরাজ বলল যে আমি তো একটা পৃথিবী করব, এই পৃথিবীর দায়িত্ব দেব তোমাদের 2 ভাই। তোমরা কি করবে? তোমরা তোমাদের যা যা তোমরা সৃষ্টি করতে পারো, তোমাদের যা যা দক্ষতা আছে, সে অনুযায়ী তোমরা পৃথিবীটাকে সৃষ্টি। তখন এই 2 ভাইয়ের মধ্যে যে ওই যে কাঠবিড়ালি যার কাঁধে, মানে এপিমেথিউস, এই এপিমেথিউসের দায়িত্ব পেল। এপিমেথিউস দায়িত্ব নয়, এপিমেথিউস করলো কি? এপিমেথিউস নিজের হাতে পৃথিবীর যত মানুষ বাদ দিয়ে পৃথিবীর যত প্রাণী আছে সবকে সৃষ্টি। সে বিশাল আকার হাতিকে সৃষ্টি করলো, সে হিংস্র সিংহকে সৃষ্টি করলো, সে দ্রুতগামী হরিণকে সৃষ্টি, লম্বা গলার জিরাফ সৃষ্টি করলো, উড়ন্ত পাখি করলো, হ্যাঁ, সুন্দর ডানার প্রজাপতি সৃষ্টি করলো। তারপর হ্যাঁ, তোমার সাপ সৃষ্টি করলো, বিষধর সাপও সৃষ্টি করলো। আবার জলের মধ্যে থাকা মাছ সৃষ্টি করলো, অক্টোপাস সৃষ্টি করলো, হ্যাঁ, তো তিমি মাছ সৃষ্টি। তো এইরকম বিভিন্ন ছোটখাটো সমস্ত প্রাণী, যে সাব হিউম্যান ক্রিয়েচার্স, যত, হ্যাঁ, মানুষ বাদ দিয়ে, মানুষের থেকে আহ, অন্যান্য যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদেরকে সৃষ্টি করলো এই এপিমেথিউস এর হাতে। তাকে কি রং করতে, এইরকম ভাবেও সৃষ্টি, এই সৃষ্টি করলো। আর ওর যে ভাই, আরেক ভাই, তার নাম হলো প্রমিথিউস। প্রমিথিউস কি করলো? প্রমিথিউস মাটি দিয়ে মূর্তি তৈরি, আবার ঠিক আমাদের দেবরাজ যে জিউস, সেই জিউসের আদলে তৈরি করা হলো, বা ওদের মতো দেখতে একটা মানুষ সৃষ্টি, প্রথম মানুষ সৃষ্টি প্রমিথিউস। তো এরপর বেশ কিছুদিন পর জিউস এলেন দেখতে, যে দেখি তোমরা কি করেছো। যখন দেখলো যে এপিমেথিউস ছোট ছোট নানা রকম প্রাণী সৃষ্টি করেছে, তাদের অত জ্ঞান বুদ্ধি নেই, হ্যাঁ, তারা আহ, কখনোই প্রশ্ন তুলতে পারে না দেবরাজের ওপরে, যে দেবরাজ কেমন, ভালো না খারাপ, এই নিয়ে প্রশ্ন তুলতে পারে না, ওদের কোনো। তখন কিন্তু জিউস খুব খুশি। আর যখন দেখলো এপিমেথিউস এমন একটা মানুষ তৈরি করেছে যার বুদ্ধি রয়েছে, তখন বলল এ তো বুদ্ধিমান জীব তৈরি করে ফেলেছো, তারপর আবার আমার মতো দেখতে করেছো। হ্যাঁ, এ তো যে কোনো সময় আমাকে অস্বীকার করতে পারে, আমার বিরোধিতা করতে পারে। তাহলে পরে একে তো এইরকম ভাবে সৃষ্টি করা ঠিক হলো না। তখন এপি বলল, তুমি দেখবে যেন এরা সব সময় আমাদের দেবতাদেরকে মান্য করে, দেবতাদেরকে যেন পুজো করে। তার জন্য এই কি করলো না, আমাদের জিউস মাঝে মাঝেই এমন এমন ভয়াবহ সব প্রাকৃতিক দুর্যোগ তৈরি করতো, যে ওরা ভয়ে ওই জিউসের কাছে প্রার্থনা করত। ওদের সব সময় ওদেরকে মেনে চলতো, ওদের পুজো করত। কখনো সাইক্লোন, কখনো ও মানে আগ্নেয়, কখনো পাহাড় ফেটে যাচ্ছে, এরকম প্রাকৃতিক দুর্যোগ, ঝড় উঠতো, চমকাতো, এইসব দেখে এরা খুব ভয় পেয়ে যেত। এবং ভয় পেয়ে করতো কি, ওরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করত, এই জিউসদের কাছে, বা অলিম্পিয়ানস পাহাড়ের উপর দেবতারা রয়েছে, তাদের কাছে সবসময় প্রার্থনা। তো এই প্রার্থনা করতে করতে কি, এরা আবার খুব ভয়ও পেতে লাগলো কাদেরকে, না, এই প্রাণীগুলো একদিকে ঈশ্বরকে ভয় পেতে লাগলো, অন্যদিকে হিংস্র জন্তুদেরকে ভয় পেতে লাগলো। এদের বুদ্ধি আছে, কিন্তু গায়ে ক্ষমতা অত নেই মানুষের। হিংস্র প্রাণীরা ওদেরকে এসে ভয় দেখাতো, ওদের ভয়ে ওরা লুকিয়ে যেত। এইভাবে এপিমেথিউস ভাবলো, আমি এমন একটা প্রাণী পেলাম, তা এই প্রমিথিউস প্রাণীদের ভয় পাচ্ছে, অথচ এদের তো বুদ্ধি আছে। তাহলে পরে এক কাজ করি, আমি এদেরকে আগুনের ব্যবহার শিখি। আগুনের ব্যবহার শিখে ফেললে পরে কি হবে, না, ওরা আগুনের ব্যবহার শিখে গেলে, হ্যাঁ, রান্না করে
খেতে পারবে বা মাংস ঝলসে খেতে পারবে। ওরা অন্যান্য পশুদেরকে আগুনের ভয় দেখিয়ে তাড়াতে পারবে। ওরা বিভিন্ন পাত্র তৈরি করতে পারবে আগুনের ব্যবহার শিখে। এরপরে অস্ত্রশস্ত্র তৈরি করতে পারবে। তাহলে পরে এদের কিন্তু আরো বলশালী হয়ে যাবে। এরা অন্যান্য প্রাণীদের। তো এইভাবে এপিমেথিউস বুদ্ধি করে আগুনের ব্যবহারটা শিখিয়ে দিল ওর মানুষদের। এই মানুষদেরকে যখন আগুনের ব্যবহার শিখিয়ে দিল, তখন দেবতারা বলতে লাগলো, যে জিউস বলতে লাগলো যে বাহ, ওরা তো ভালোতেই আছে, ওরা তো সুখে রয়েছে, ওরা তো কাউকে ভয় করছে না। তাহলে পরে এক কাজ করো, হ্যাঁ, ওরা যা করছে করছে, কিন্তু ওরা যেন যা মানে মাঝে মাঝে ওদেরকে কিছু স্যাক্রিফাইস করতে, হ্যাঁ, কিছু আহুতি দিতে হবে, পুজো করতে হবে। পুজোতে ওরা তখন করতো কি, যে ওদেরকে পুজোর ভালো ভাগটা আমাদেরকে দিতে হবে বা দেবতাদেরকে দিতে হবে, আর খারাপ ভাগটা, খারাপ অংশটা মানুষ নেবে। এটাই বলল জিউস। তখন প্রমিথিউস একটা বুদ্ধি, একটা ষাঁড়কে বলি দিয়ে দুটো পাত্রের মধ্যে একটা পাত্রে হাড় বা মানে খারাপ অংশগুলো, নাড়ি ভুঁড়ি হাড় এগুলোকে সব দিয়ে তার উপরে মাংস চাপা দিয়ে, আর আরেকটা পাত্রে মাংসগুলোকে রেখে তার উপরে একটু হাড়টার চাপা দিয়ে দিল। এরপর দেবরাজকে জিজ্ঞেস করলো যে বলুন আপনি কোনটা নেবেন। কাজেই দেবরাজ তো বলেছিল আমি ভালো অংশটা নেব। এরপরে ওই যে হাড়ের উপরে মাংস চাপানো আছে সেই বাটিটা এ বসে দেবরাজ, জিউস। তখন জিউস ওটা যখন নিয়ে নিল, বাকিটা এই মানুষরা খেয়ে নিল। তখন জিউস যখন খেতে যাচ্ছে, তখন দেখ অন্যায় করেছে প্রমিথিউস। প্রমিথিউস আমাকে ঠকিয়েছে। প্রমিথিউস মানুষদেরকেই বেশি ভালোবাসে, ওর সৃষ্টি মানুষকেই বেশি ভালোবাসে। তখন দেবরাজ কিন্তু ভীষণ রেগে গেল। ভীষণ রেগে গিয়ে দেবরাজ রেগে গিয়ে বলল কি, রেগে গিয়ে বলল যে যা, আমি ওই মানুষদেরকে আর আগুনের ব্যবহার দেব না, বা আগুন ব্যবহার করতে দেব না। আগুনের ব্যবহার ওদের কাছ থেকে। তখন কি হলো, আবার পৃথিবীতে অন্ধকার নেমে এলো, সবাই অন্ধকারে থাকতে লাগলো। এই সময়ে একটা, যখন আমাদের প্রমিথিউস দেখলো যে এই পৃথিবীর লোকগুলোকে যদি সুখে রাখতে হয়, তাহলে পরে মানুষকে যদি সুখে রাখতে হয়, তাহলে ওদেরকে আগুনের ব্যবহার শেখাতে। তো সেই সময় স্বর্গে অলিম্পাস পাহাড়ের উপরে একটা হেফেস্টাস বলে একটা, দের বলা যেতে পারে আমাদের যেমন বিশ্বকর্মা অস্ত্র শস্ত্র তৈরি করে দেবতাদের, সেই রকম ওদের দেশের হ্যাঁ, গ্রিক দেশের বিশ্বকর্মা, সে স্বর্গে গিয়ে নানা রকম আগুন নিয়ে অস্ত্র শস্ত্র এই দেবতাদের, সেই তার কাছে গেল চুপি, গিয়ে ওর কাছ থেকে আগুন চুরি করে নিয়ে ওর কাজ, ও যখন কাজ করছিল তখন একটা ফানেলের মধ্যে ভরে এই আগুনটা চুরি করে চলে এলো, এবং এখানে তার যে মানুষ, সে মানুষকে আগুনের ব্যবহারটা আবার শিখিয়ে, সকলকে আগুন দিয়ে ওদেরকে সব আগুনের ব্যবহারটা আবার শিখিয়ে, তাতে সবাই বেশ আনন্দের সঙ্গে থাকতে লাগলো, খুব আনন্দে থাকতে লাগলো। তো খুব আনন্দে যখন থাকতে লাগলো, তখন জিউস দেখলো কই ওরা তো আমাকে আর প্রার্থনা করছে না কোনো ব্যাপারে, ওরা এত আনন্দে রয়েছে, কি ব্যাপার। ওপর থেকে যখন তাকিয়ে দেখে, তখন দেখে যে মানুষ আবার আগুনের ব্যবহার তখন খোঁজ নিল, কে ওদেরকে আগুনের ব্যবহার শেখালো। খোঁজ খোঁজ তখন যখন জানতে পারলো যে মিথিউসকে আগুনের ব্যবহার আবার শিখিয়ে স্বর্গ থেকে আগুন চুরি এবং আগুনের ব্যবহার শিখিয়েছে, তখন এই আগুনের ব্যবহার জানাতে জিউস আবার খুব ক্ষুব্ধ হলেন। ভীষণ রেগে গিয়ে এই জিউস বললেন কি, এই জিউস কিন্তু শাস্তি দিলেন ওই প্রমিথিউস। কি শাস্তি দিলেন? প্রমিথিউস তো অমর, তো প্রমিথিউসকে এমন একটা শাস্তি দিল যে প্রমিথিউসকে একটা পাহাড়ের মধ্যে ফলে বেঁধে দিল, ফলে বেঁধে দিল, এবং সেখানে প্রত্যেক দিন একটা, কেউ বলে বাজ পাখি, কেউ বলে শকুন, সেরকম একটা বড় পাখি এসে ওর লিভারটাকে চিড়ে খেয়ে নিত, বা যকৃৎটাকে চিড়ে খেয়ে নিত। এবং ও যেহেতু অমর ছিল, পরের দিন আবার তার
ওই যকৃৎ তৈরি হতো। এইভাবে প্রত্যেক দিন ও কষ্ট পেত। এইভাবে ওকে সবাই বাঁচানোর চেষ্টা করলো, সবাই ঈশ্বরকে জানতে চাইলো যে হে ঈশ্বর, একে এত কষ্ট দেবেন না, একে বাঁচানোর কি কোনো উপায় নেই? তখন ঈশ্বর বললেন, মানুষের জন্য ও উপকার করেছে, মানুষের উপকার করেছে, এখন যদি কোনো মানুষ এসে ওকে ছাড়াতে পারে তবেই ও কিন্তু ছাড়া পাবে, তা না হলে পরে ও ছাড়া পাবে না। কোনো আমি আর কাউকে ছাড়ানোর অধিকার দেব না, একমাত্র মানুষের যদি ক্ষমতা থাকে তাহলে মানুষই ওকে ছাড়াতে পারে। কার অনেক করেও সে ছাড়াতে পারে না প্রমিথিউস। প্রত্যেক পাখিটা আসে, সে কি করে না ওর গায়ে এসে বসে, পাহাড়ের উপর এসে বসে, আর ওর সেই মাংসগুলো তার লিভারটাকে খেয়ে আরো প্রচন্ড কষ্ট পায়, কম যন্ত্রণায় কাতর হয়, আবার আস্তে আস্তে অমর বলে আবার সেই সমস্ত, কিন্তু পরের দিন আবার আসে, আবার তাকে ওইভাবে কষ্ট দেয়। ও তো মানুষের জন্য করেছিল, সব মানুষ চেষ্টা করে ওকে বাঁচাতে পারে না, প্রত্যেক দিন এইভাবে ওকে কষ্ট পেতে এই করতে করতে একদিন মানুষ একটা আর একটা মানুষ, সেই মানুষটাও আসলে দেবতা, বাবা ছিল দেবতা, মা ছিল মানুষ, মর্তের মানুষ। মা আর বাবা তার একটা সন্তান, তার নাম ছিল হারকিউলিস। সেই হারকিউলিস এসে তাকে বাঁচায়। হারকিউলিসের আবার বিশাল গল্প আছে। হারকিউলিস ১২টা কাজ এমন এমন করতো, না সেই গল্প আরেকদিন, ওই গল্পটাও খুব শুনতে ভালো লাগবে। তো তোমরা হারকিউলিস গল্প যদি চাও তাহলে কমেন্টে হারকিউলিস লিখে দেবে, তাহলে বুঝতে পারবো কজন শুনছে। এরপরে হারকিউলিস একদিন, সে হারকিউলিস আর আপেল খুঁজতে, তো যাই হোক সে গল্প পরে বলবো। তো হারকিউলিসের তীর দিয়ে এই পাখিটাকে, এবং সেই পাখিটাকে হত্যা করে হারকিউলিস প্রমিথিউস ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, প্রমিথিউস আবার রক্ষা করে। তো এইভাবেই দেখবে যখন বড় হবে তখন একটা গল্প পড়বে যে শেলি বলে একজন বিখ্যাত রোমান্টিক লেখক, তার একটা গল্প আছে, তার একটা কবিতা আছে প্রমিথিউস বাউন্ড, আর একটা গল্প আছে প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউসকে বাঁধা হলো এবং প্রমিথিউস ছাড়ানো হলো, গল্প আছে, গল্প নয় কবিতা, খুব বিখ্যাত কবি। অনেক সময় পরীক্ষাতেও জিজ্ঞেস করে যে প্রমিথিউস বাউন্ড, প্রমিথিউস আনবাউন্ড কার লেখা, এটা রোমান্টিক কবি। এইভাবে প্রমিথিউস আবার রক্ষা পেল। সুন্দর একটা গল্প তো আমরা শুনলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এরপরে আমরা চলে আসব একটা কুইজে, ঠিক আছে, একটা কুইজ টাইম। তাহলে তোমরা আশা করি সবাই খুব মজা পাবে এই কুইজটা দেখে, তোমরা সবাই উত্তর দেবে কুইজটার। আমি এখানে কিন্তু দেওয়া নেই, আমি শুধু উত্তর মুখে বলবো। বেশ, দেখো প্রথম প্রশ্ন হলো, হোয়াট রে ডাজ টিভি রিমোট ইউজ সেন্ড সিগন্যাল? তাহলে টিভি রিমোট থেকে একটা সিগন্যাল তো যায়, তা না হলে টিভি রিমোট আমরা টিভিটাকে অপারেট করি দূর থেকে, এখানে একটা রে বেরোয়, সেই রেটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু ওটা যদি তোমরা তোমাদের মোবাইল ক্যামেরার মাধ্যমে তোমরা দেখো তাহলে পরে কিন্তু সেই রেটা তোমরা দেখতে পাবে। পরে একটা আলো বেরোবে বেগুনি রঙ। তো সেই আলোটা কি আলো, তোমরা কি জানো? হ্যাঁ, ঠিকই বলেছ, সবাই খুব ভালো উত্তর দিলে। উত্তরটা হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। ওই ইনফ্রারেড রে নিয়ে একদিন পরে একটা গল্প বলবো, যে এখনকার আধুনিক যন্ত্রপাতিতে ইনফ্রারেড রে কিভাবে কাজে লাগে, এখনকার যুদ্ধ হয়ে কি করে কাজে লাগে, একদিন অন্য সময় বলবো। এর পরের যে প্রশ্নটা আসছি, একবারে সঠিক উত্তর পেলাম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যান্ট দ্যাট ফিডস অন ইনসেক্ট? যে সেই প্ল্যান্টটার নাম কি, গাছটার নাম কি, যে গাছ পতঙ্গগুলোকে বা ইনসেক্টগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে? মানুষ নয়, মানে ওরা উদ্ভিদ কিন্তু প্রাণী খায়, প্রাণী মানে পতঙ্গগুলোকে খায়। সেটার কি নাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, কলসপত্রী, বা ইংরেজিতে বলে পিটার প্ল্যান্ট, কলসপত্রী। এই কলসপত্রী একটা উদ্ভিদ যেটা ছোট
প্রাণীগুলো পরেই ঢাকনাটা লেগে যায় এবং ওখান থেকে একটা কেমিক্যাল বেরোয়, সেখানে প্রাণীর দেহের যে রস সেই রসটাকে ওরা খেয়ে নেয়, তবে তারা বেঁচে থাকে। এটা পেয়ে গেলাম উত্তরটা। এর পরের প্রশ্নটা এইটা বলো। এটা এখন খুব একটা দেখা যায় না, অনেক সময় কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায় বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে আমরা দেখতে পাই। দ্য নেম অফ দ্য পোল অন হুইচ দ্য বয়েজ হ্যাভ ক্লাইম্বড, যে ছেলেগুলো চেপে আছে গ্রামের দিকে, এগুলো আগে খুব করতো। তো এইগুলোকে কি বলে? হ্যাঁ, ঠিক বলেছো, এগুলোকে বলে রন পা। তো রন পা কেন বলো তো? রন পা, রন কথার অর্থ কি? রণ কথার অর্থ হচ্ছে যুদ্ধ, রণহুঙ্কার, রণধুন্ধু। তাহলে রণ মানে হচ্ছে যুদ্ধ। আগেকার দিনে যুদ্ধের সময়, তখন এত তো আহ, ঘোড়া, মোটরসাইকেল সবগুলো যখন ছিল না, তখন যুদ্ধের সময় মানুষ দ্রুত গতিতে যাওয়ার জন্য এই রণপা ব্যবহার করত। বা অনেক সময় শুনেছি আমি যে গ্রামের দিকে ডাকাত আসতো, ডাকাতরা এই রকম বড় বড় পায়ে লাফি চলে যেত, যাতে করে লোকে ধরতে না পারে। আর ছুটে গেলে তো ধরে ফেলবে, সেই জন্য এইভাবে চলে যেত। তখনকার দিনে তার ইলেকট্রিকের লাইন ছিল না, এত যে ইলেকট্রিক কারেন্ট খেয়ে যাবে। তো ওরা ছুটতে যেত এইভাবে রন পা নিয়ে। এটাকে বলে রন পা, এখন আর দেখাই যায় না। এরপরে চলে আসছি। হ্যাঁ, আজকে দেখো, আজকে হলো গিয়ে দেখবে বোধহয় আজ 11 তারিখ। গতকাল, হ্যাঁ, 10ই ডিসেম্বর ঘোষণা করা হয় নোবেল পুরস্কার প্রাপকদের নাম। প্রত্যেকবার 10ই ডিসেম্বর ঘোষণা করা হয় নোবেল পুরস্কার প্রাপকদের নাম। তাহলে এমন একটা পরিবার যার মা, বাবা, মেয়ে এবং জামাই একই পরিবারের এতজন নোবেল পুরস্কার পেয়েছে, এবং মা তো দুবার নোবেল পুরস্কার পেয়েছে, তাহলে সেই পরিবারটার নাম কি? বলেছো কুরি পরিবার। হ্যাঁ, মাদাম কুরি, পিয়ের কুরি। হুম, আরো এই যে মাদাম কুরি রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করার জন্য উনি পুরস্কার পেয়েছিলেন, হ্যাঁ, ইউরেনিয়াম থেকে। সেই রেডিও অ্যাক্টিভিটির জন্যই যদি উনি আবার মারাও গিয়েছিলেন ওই রের জন্য। তো আমাদের ওনার কিন্তু জীবনী যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে উনি কিন্তু দরিদ্র ঘরের এবং খুব স্ট্রাগল করে বড় হয়েছেন, বাড়ি কাজ করে, আমেরিকার কাজ করে, তারপরেও কিন্তু জেদ এবং শেখার আগ্রহ তাকে দুইবার নোবেল পুরস্কার জন্য উনি নোবেল পুরস্কারে উনি সম্মানিত হন। যে আমরাও যে কোনো আমরা যদি মনে করি তাহলে পরে যে কোনো করতে পারি। ঠিক আছে? তো আমরা পেলাম, এবং আমাদের যে এই মাদাম কুরির নাম অনুসারে যে বিকিরণ বা রেডিয়েশন, তার একটা যে একক, সে এককটা বলা হয় কুরি। হ্যাঁ, এই একটা একক। এরপরে চলে আসি আমরা। নেম দ্য পার্ট অফ দ্য বাল্ব দ্যাট ইলুমিনেট। একটা বাল্ব, আমরা পুরোনো বাল্ব, এখন এলইডি বাল্বগুলো নয়, পুরোনো বাল্বের একটা অংশ হলুদ হয়ে জ্বলতো, যে অংশটা হলুদ হয়ে জ্বলতো সেটাকে কি বলে? সেই অংশটাকে, হ্যাঁ ঠিক বলে, এটাকে বলে ফিলামেন্ট। ফিলামেন্ট, ফিলামেন্টটা কি দিয়ে হয়? টাংস্টেন একটা ধাতু দিয়ে। টাংস্টেন শক্ত ধাতু, হ্যাঁ, যার রোধ প্রচুর এবং গলনাঙ্কও অনেক বেশি। সেই জন্য এটা রোধের জন্য ওটা গরম হয়ে যেত, এবং গলনাঙ্ক অনেক বেশি বলে গলতো না, ওই অত জল হয়ে জ্বলতে থাকতো। তো সেইটাকে বলে টাংস্টেন বা ফিলামেন্ট। সেই অংশটাকে বলে ফিলামেন্ট বলতো। এই বাল্ব খুব একটা দেখা যায় না। এরপর চলে আসছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার অফ স্প্রিং? বসন্তে এই ফুলটি দেখা যায়, এই ফুলটির নাম তোমরা সবাই বলতে পারবে। হ্যাঁ, বলতে পারবে তো? ঠিক, এটা পলাশ ফুল। বসন্তের, হ্যাঁ, যেন মনে হয় যেন বনের মধ্যে আগুন লেগেছে, না? সুন্দর লাগে যখন ফোটে, তখন খুব ভালো লাগে দেখতে। এরপরে চলে আসছি আমরা যে প্রশ্নটাতে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যানেট? এই প্ল্যানেটটার নাম কি? ঠিক, এটা হচ্ছে স্যাটার্ন বা শনি। প্ল্যানেটটার নাম হচ্ছে স্যাটার্ন বা শনি। এরপরে, হুইচ ইউনাইটেড নেশনস প্রোগ্রাম ওয়ার্ক স্পেশালি ফর চিলড্রেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড?
ইউনাইটেড নেশনের অনেকগুলি দপ্তর আছে, তার মধ্যে একটি দপ্তর, এই দপ্তর এটা শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। তাহলে বাচ্চাদেরকে আহ, জন্য যে কাজ সেটা কি বলতো, তার নাম কি? ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এরকম একটা নাম আছে ইউনিসেফের পুরো নাম। ইউনিসেফ কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কাজ, বাচ্চাদের যদি বাচ্চারা আটকে বা বাচ্চাদের মানে অসুবিধার মধ্যে পড়ে সেগুলোকে হেল্প করে আর কি দেশ জুড়ে। এরপরে চলে আসছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়, এই বইটির নাম কি? দেখো তো, একটা কার্টুন দেখেছো, বইটা পড়েওছো, ওই কার্টুনেও দেখেছো। হ্যাঁ, এর নাম হচ্ছে মোগলি, এবং এটা রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য জঙ্গল বুক বলে একটা বই থেকে একটা কার্টুন ফর্ম। তো এই জঙ্গল বুকে কি ছিল না, এই মোগলি মানুষেরই একটা সন্তান, সে বাবা মায়ের সাথে জঙ্গলে গিয়েছিল। বাবা মাকে শের খাঁ বলে একটা বাঘ, সে কিন্তু ওকে এমন ভাবে তাড়া করেছিল তাদেরকে, যে তারা গিয়ে একবারে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। তো জঙ্গলের মাঝে এই মোগলি আরো কিছু নেকড়ে বাঘের সাথে মানুষ হতে থাকে, এবং ওই নেকড়ে বাঘদের মধ্যে থেকেই ও নেকড়ে বাঘের যে দলের প্রধান হয়ে ওঠে, এবং ওকেই সবাই রাজা বলে মেনে নেয় বড় হয় যখন। তারপরে ও কিভাবে ওই শের খানের সাথে বদলা নেবে, জঙ্গলে বড় হবে, সেই নিয়ে নানা রকম সমস্যা, সেই সমস্যাগুলো কি সমাধান করবে, এই নিয়ে খুব সুন্দর মজার একটা গল্প আছে, তোমরা একটু পড়বে। এরপরে চলে আসছি, হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য সেকেন্ড হুগলি ব্রিজ, হুগলি সেতু, তার নাম কি বলতো? তার নাম রবীন্দ্র সেতু। হ্যাঁ, তাহলে তার নাম হচ্ছে রবীন্দ্র। এর পরে বলো তো দেখি, ডায়ালিসিস সাপোর্টস অ্যান্ড হেল্পস হুইচ অর্গান, ডায়ালিসিস করা হয় আমাদের শরীরের কোন অঙ্গ বিকল হলে পরে আমরা ডায়ালিসিস, বলো দেখি, পারবে না? ডায়ালিসিস অ্যাকচুয়ালি আমাদের ওই রক্তটা ছেঁকে ফেলার কাজ করে, রক্তের বাগজাত দূষিত পদার্থগুলো থাকে, এই দূষিত পদার্থগুলোকে ইউরিন বা পেচ্ছাপ হিসেবে বের করতে সাহায্য করে। যে অঙ্গটা, তার নাম কি? তার নাম হচ্ছে কিডনি। খারাপ হয়ে গেলে তো জল খাবে, জল কম খেলে পরে কিডনি কষ্ট হয়, তো জল একটু বেশি করে খাবে, তাহলে পরে আমাদের কিডনি ভালো থাকবে, ভালো থাকলে পরে আমাদের ডায়ালিসিস করার দরকার পড়বে না। ডায়ালিসিস হয় না, বাইরে কৃত্রিমভাবে রক্তটাকে করা হয়, যেহেতু তখন আমাদের শরীরের যে অঙ্গটা, সেই অঙ্গটা কাজ করতে। তো এরপরে চলে আসছি একটা ছোট্ট প্রশ্ন, হু আর দ্য লিটল, এখানে দেখো একটা বড় মতো লোককে দড়ি ছোট 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 অনেক লোক বেঁধে রেখেছে, এই যে ছোট ছোট লোকগুলোর নাম কি? ছোট ছোট লোকগুলোর নাম ঠিক বলেছো, ওটার নাম লিলিপুট। হ্যাঁ, এটা লিলিপুটের দেশ। তো এই যে লোকটা, হ্যাঁ, এই লোকটার নাম, এই যে গল্পটা, এই গল্পটার নাম হচ্ছে গালিভার ট্রাভেলস, গালিভার। আর এই গল্পটা লিখেছিল জোনাথন সুইফটে, একজন লেখক। তো এ অনেক বড় এমন একটা দেশে গিয়েছে, সেখানে এরকম সব লোক, ওখানে ওদের জাহাজ ডুবি ওই দেশে পড়ে আছে, সকালবেলায় উঠে দেখে এরকম ছোট বা একটু তার থেকে বড় প্রাণীরা, ইঁদুরের মতো প্রাণীগুলো সব ধরে নিয়েছে। হ্যাঁ, এই করে বেশ মজার গল্প, ওকে একটা যন্ত্রের মাধ্যমে টানতে টানতে যাবে, সে ভাববে বেশ সবাই মেরে ফেলবে, তবে যদি মেরেই ফেলবো তাহলে পরে ও তো বন্ধ হবে, এত বড় ছড়িয়ে দেবো, সব জীবাণু ছড়িয়ে যাবে, কাজে ওকে মারাও যাবে না, ওর বাঁচিয়ে রাখলেও খাবার খেয়ে নেবে। হ্যাঁ, তখন ওকে যুদ্ধের কাজে লাগাবে। তো নানা মজার গল্প একটা। হ্যাঁ, তো এর আরো দুটো পার্ট আছে। তো এই গালিভার ট্রাভেলস তোমাদের ছোট পড়ার মতো একটা বই, অবশ্যই চেষ্টা করবে বইটা পারো তাহলে পড়ে ফেলবে, মা বাবা তোমাদের হেল্প করবেন। পরে চলে আসছি এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেম, এই খেলাটির নাম কি বলতো? এটা এখন গ্রামের দিকে আগে খেলতো, এখন
দেখা যায় না, তবে এখনো কেউ কেউ খেলে। হ্যাঁ, ঠিক বলেছে, এটাকে বলে কিতকিত খেলা। ওই পায়ে করে ওই যে ছোট্ট একটা গুঠির মতো রয়েছে, সেটাকে হাত মেরে মেরে ওপরের ঘরটাতে নিয়ে যেতে হবে, তারপর আবার উপরে নিয়ে যেতে হবে, একদমে নিয়ে এরকম করে সুন্দর খেলা হয়, আমরাও খেলেছি ছোটদের সাথে কিতকিত। তো এরপরে বলো যে হোয়ার ডাজ দ্য টেম্পল লোকেটেড ইন বীরভূম। এটা বীরভূমের একটা মন্দির। তো সেই বীরভূমের মন্দিরটা, হ্যাঁ, কোথায় অবস্থিত? তার উপরে কেউ বলতে পারবে? রথের মতো মন্দিরটা দেখতে কি সুন্দর। তো মন্দিরটা হলো রাধা বিনোদ টেম্পল। হ্যাঁ, এটা অবস্থিত, ঠিক বলেছো, এটা হচ্ছে জয়দেব কেন্দুলি। এখানে ওই জয়দেবের মেলা হয় এই মন্দিরটাকে কেন্দ্র করে। তো এই কবি জয়দেব মন্দিরে ছিলেন। তো এই যে চারিদিকে বাউল মেলা হয়, কয়েকটি মেলা, তার মধ্যে একটি হলো জয়দেব কেন্দ্রিক মেলা। তো এরপর কাল আসছে, মেলা হবে। হ্যাঁ, অবশ্যই পারলে একবার দেখতে আসবে, তবে মাস্ক পরে অবশ্যই। হ্যাঁ, তো জয়দেবের মেলা। এরপর চলে আসি একটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ড্যান্স ফর্ম অফ পুরুলিয়ার এই যে নৃত্যশৈলী বা এই যে নাচ, এটাকে কি নাচ বলে? পারবে? হ্যাঁ, এটাকে বলে, হ্যাঁ, এটাকে বলে ছৌ নাচ, ছৌ নৃত্য। এর খুবই নাচ। এর পরে বলো হোয়াট ইজ দ্য হাউস কল্ড। এই বাড়িটাকে কি বাড়ি বলে? বলেছো, এটাকে বলা হয় লাইট হাউস। এটা সাধারণত কোনো জাহাজকে তার দিক নির্দেশ করার জন্য এই লাইট হাউসটা দিত, রাত্রেবেলাতে যাতে এসে ধাক্কা না খায় বা কোথায় বন্দর আছে সেটা তখন এই লাইটগুলো রাত্রেবেলায় জ্বালিয়ে দিত, বুঝতে পারতো যে এখানে একটা দ্বীপ। এরপরে চলে আসছি, এই যে কার্টুন চরিত্রটা, এই কার্টুন চরিত্রের নাম কি? কার্টুন চরিত্রের নাম বলো তো, মনে পড়ছে? ঠিক, কার্টুন চরিত্রের নাম হচ্ছে নবিতা, তাই না? এরপরে বলো, এই যে হোয়ার ডাজ দিস ফেমাস প্রেয়ার হল লোকেটেড। এই যে প্রার্থনা গৃহ, এই প্রার্থনা গৃহটা কোথায়? বিখ্যাত প্রার্থনা গৃহ, এটা কোথায় অবস্থিত? ঠিক, তোমরা দেখেছো নিশ্চয়ই, শান্তিনিকেতনের নাচঘর। হ্যাঁ, এখানে বলতে পারবে যে এর ভেতরে কোন ঠাকুরের মূর্তি আছে? জানো? সরস্বতী না, তাও নয়। অ্যাকচুয়ালি এখানে কোনো দেবতার মূর্তি, তার কারণ শান্তিনিকেতনের যে রবীন্দ্রনাথ বা তাদের যে পরম্পরা, তারা ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্মরা একেশ্বরবাদে বিশ্বাস, তাদের একটা ঈশ্বর, সেই জন্য নিরাকার, তারা কোনো মূর্তি পূজা করেন না। তাই এই গৃহের মধ্যে কোনো, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, একটা ছোট্ট খেলা, ইনস্ট্রুমেন্ট, এটা এখন কিনতেও পাওয়া যায়। তো এটা একটা বল থাকে, বলটা দিয়ে, হ্যাঁ, এখানে মারা হয়। এই পাশে দেখো ডান দিকে এই যে ঘরটা রয়েছে, এখান দিয়ে একটা বল এই সোজা যাবে, এরপরে যেখানে বলটা আটকাবে এখানে তো পেগ দেওয়া আছে। তো এই এইখানে যেই ঘরটাতে পড়বে তত নাম্বার পাবে, কে কত নাম্বার পাবে সেই নিয়ে খেলা। এটাকে কি নাম বলতে পারবে? হ্যাঁ, এটা তোমরা অনেকে হয়তো এখন মোবাইলে খেলছো, সেটার নাম হচ্ছে বাগাডুলি। বাগাডুলি খেলা। হ্যাঁ, এরপর বলো, এটা একটা আমাদের খুব ব্যক্তি, ইনি আমাদের বীরভূমের লোক, গোটা ভারতে একজন বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, এনার নাম হলো প্রণব মুখোপাধ্যায়। উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন, এবং বলা যেতে পারে প্রথম বাঙালি রাষ্ট্রপতি। আমাদের লাভপুরের কাছাকাছি করে কিন্নাহার বলে একটা জায়গা আছে, সেখানে ওনার বাড়ি ছিল। উনি সম্প্রতি মারাও গিয়েছেন। তো ওনার নাম প্রণব মুখোপাধ্যায়। এরপরে বলো, এই যে খেলাটা, এই খেলাটাও এখন খুব একটা খেলতে দেখা যায় না। এই খেলাটার নাম কি? দেখা, একটা তীর মতো রয়েছে আর একটা ডাঙের মতো, এই জন্য এটাকে ডাংগুলি। এই ডাংগুলি খেলতে আবার অনেকে মাথা ব্যথা ফেটে। তো এই ডাংগুলি খেলা খুব উৎসাহ ছিল তখন আগে। তো এইটা হলো ডাংগুলি খেলা। পরে চলে আসছি একটা অন্যরকম খেলা। এখানে আমরা চারটে করে ক্লু দেবো। প্রথম ফার্স্ট ক্লুতে
একটু বোঝা যাবে না, একটা ছবি দেখাবো 4টে টুকরো করে। হ্যাঁ, তো সেই 4টে টুকরো করে যে ছবিটাতে উত্তর দিতে পারলে 40 নাম্বার, আর যদি তাতে ভুল উত্তর দাও তাহলে 20 নাম্বার মাইনাস হবে। আবার যদি 30 তার পরের ক্লুতে উত্তর দাও তাহলে 30 পেয়ে যাবে, আর যদি ভুল উত্তর বলো তাহলে -15। আবার 4টাতে 20, তারপর -10, তারপর 10 -5। যদি আমরা এখানে নাম্বারটা সেভাবে তো কাউকে দিতে পারলাম না, তোমরা নিজেরা নাম্বার নিয়ে নেবে। এরপরে দেখি প্রথম প্রশ্নটা কি বা ছবিটা কেমন আসে। এখানে একটা দেখো উল্টো পাল্টা করে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কার বলতে এই মুহূর্তে কেউ কি বলতে পারবে ছবিটা কার? বল্লভভাই প্যাটেল বলছো, জওহরলাল নেহেরু, আর কেউ কিছু বলবে? সুরেশপুরি, বেশ, আর দেখি পরের ক্লুটা এবার দেখো তো পারো কিনা। যাচ্ছে, যাচ্ছে না, আর একটু এবার চলো তাহলে ফাইনালি দেখি, বলো এবার এটাকে। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টুপি করে দেখতে পাই। হ্যাঁ, ইনি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাহলে ওনার নাম কি হবে? অবশ্যই জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। হ্যাঁ, এবং ওনার জন্মদিন শিশু দিবস, ওনার জন্মদিনে আমরা শিশু দিবস হিসেবে পালন করি। আমাদের এই কিছুদিন আগেই গেল শিশু দিবস, 14ই নভেম্বর ওনার জন্মদিন। চাচা নেহেরু, হ্যাঁ, উনি গোলাপ ফুল ভালোবাসতেন, শিশুদেরকে ভালোবাসতেন, তাই ওনার জন্মদিনটা শিশু দিবস হিসাবে পালন করা। তো আজকে এ পর্যন্তই, এখানে আমাদের শেষ হলো। আশা করি তোমাদের ভালো লাগলো। এরপরে আবার একটা দিন আসবো কখনো আরো কিছু এরকম ভাবে নিয়ে, তবে এর পরের দিন থেকে আবার পড়াশোনা শুরু করি। আজকে হোম টাস্ক থাকলো না। যারা আমাদের এই ক্লাসগুলো ইউটিউবের মাধ্যমে দেখছেন, তারা যদি ডাইরেক্ট লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান তাহলে আমাকে এই নাম্বারে 98512211 নাম্বারে একটা মিস কল বা একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। তাহলে পরেই আমি তাদেরকে কিন্তু এই ক্লাসে অন্তর্ভুক্ত করে নেব এবং তারা এই লিঙ্কটাও পেয়ে যাবেন ক্লাস করার, লাইভ ক্লাস। আর আগের যে ভিডিওগুলো সেগুলো যদি দেখতে চান তাহলে ইউটিউবে মিলন কুমার দে, MILANKUMARDY সার্চ করবেন। তাহলে পরেই কিন্তু আপনারা এই ভিডিওগুলো পরপর দেখতে পাবেন। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী উপস্থিত হব এপিসোড 6।